আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা ১২ দলীয় জোট এবং গণতন্ত্র মঞ্চ এরা আসনের চাপে বিএনপিকে চেপে ধরেছে আসনের জন্য। আ এবং বেশ এই ১২ দলীয় জোট এবং গণতন্ত্রের মঞ্চ এই দীর্ঘদিন ধরে তারা বিএনপির সঙ্গে ছিল। তো সেখান থেকে তাদের একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং এগুলোর ভবিষ্যৎ কী হতে পারে সেদিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে ১২ দলীয় জোট যেটাকে সিট পার্টি বলা হয়, এরা বিএনপিকে চেপে ধরেছে এবং কারণ তাদের শীর্ষ নেতাদের মনোনয়নগুলো এখনো নিশ্চিত হয়নি। এরা এইজন্য এই জোটের মধ্যে বা এই মিত্র দলগুলোর মধ্যে ক্ষোভ বাড়ছে। তো বিএনপি গত ৩ নভেম্বর প্রথমে ২৩৭টি আসনে তাদের মনোনয়নপত্র তারা প্রকাশ করেছিল তালিকাটা, এবং গত ৪ ডিসেম্বর বাকি ৩৬টি আসনে এই মনোনয়ন তালিকা প্রকাশ করে। মোট ৭২টি আসনে বিএনপির এটা সম্পূর্ণ হয়। তো বিএনপি জানিয়েছে তারা ১৮টি আসন, ২৮টি আসন 28 এইটা তারা মিত্র দল বা জোটের শরিক এদের জন্য ছেড়ে দিয়েছে। তো এখন যে প্রশ্নটা দেখা দিয়েছে, এই ১২ দল ছাড়াও গণতন্ত্র মঞ্চের ৬টা দল আছে, এই ১৮টা দল। এছাড়া এনসিপির সাথে একটা জোট গঠনের কথা চলছে বিএনপি। আরও কয়েকটি দল রয়েছে যাদেরকে বিএনপি আসন ছাড়তে চায়। তো এমনিতেই বিএনপিতে আমরা দেখতে পেয়েছি যে তাদের এই ৩ নভেম্বর যখন ২৩৭টি আসনে মনোনয়ন তালিকা তারা প্রকাশ করলো এবং ৩৬টি আসনে পরবর্তীতে করলো ২৭২টি। এর মধ্যে ৯৩টি আসনে দেখা যাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও জাতীয় স্থানীয় উঠে আসছে যে 93 আসনে বিএনপির অন্তর্দলীয় কোন্দল দেখা দিয়েছে মনোনয়নপত্রকে ঘিরে, এবং প্রায় দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে সড়ক অবরোধ করছে এবং দলীয় কোন্দল সংঘর্ষ হচ্ছে। তো এই অবস্থায় এই ১২ দলীয় জোট তারা কয়টা আসন পাবে, গণতন্ত্র মঞ্চের ৬টি দল কত পাবে, এনসিপি কতগুলো পাবে, গণপরিষদ, গণফোরাম এরা কি পাবে, এটা নিয়ে একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে বিএনপির মধ্যে। তো এখানে একটা যে বিষয়টা আমরা দেখতে পেলাম সেই শুরু থেকে, শেখ হাসিনার পতনের পর থেকে বা তার কিছুদিন আগে থেকে, তো এই ১২ দলীয় জোট এবং গণতন্ত্র মঞ্চ তারা বিএনপির যথেষ্ট খেদমত করে যাচ্ছিল এবং সেগুলো যদি একটা কম্পাইলড আকারে খুব সারমর্ম আকারে যদি আনা যায়, তাহলে আমরা দেখতে পাই যে শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট, তো তারপর থেকে বেশ এই ১২ দলীয় জোট বিএনপির খেদমত করে যাচ্ছিল। যেমন সেই পত্রিকার কাটিংগুলো থেকে যদি বলা যায় যে প্রথমে এরকম একটা বক্তব্য দিয়েছিল ১২ দলীয় জোট যে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা সন্তুষ্ট, দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। এটা ১২ দলীয় জোট, এটা ২৭ আগস্ট বলেছিল ২০২৪ সালের প্রথম আলোর রিপোর্ট, সংবাদ শিরোনাম ছিল। এরপর আবার জামাতকে বিভেদ তৈরি না করার আহ্বান ১২ দলীয় জোট মুখপাত্রের, মানে এটা ওই এলডিপির এক অংশের নেতা সাহাদাত হোসেন সেলিম এই কথাটা বলেছিলেন ১৬ অক্টোবর ২০২৪ প্রথম আলোতে প্রকাশিত রিপোর্ট। এরপর দেখা গেল যে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছে ১২ দলীয় জোট, এটা ১৯ অক্টোবরের ২০২৪ সালের একটি রিপোর্ট প্রথম আলোতে। এরপর আরেকটি রিপোর্ট ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ, ১১ জুন ২০২৫ সালে প্রথম আলোতে এই রিপোর্টটি প্রকাশিত হয়। এরপর চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে আত্মঘাতী, ১২ দলীয় জোট, এটা ২০২৫ সালে ১৫ই মে প্রথম আলোর রিপোর্ট। এরপর ১২ দলীয় জোট থেকে আরও বলা হয় যে দেশের সব গণতান্ত্রিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, ১২ দলীয় জোট, এটা ২০২৫ সালের ৩০ মে তাদের একটা বক্তব্যের শিরোনাম। এরপর ইউনূস তারেকের বৈঠক শেষে মানুষের মধ্যে স্বস্তির বার্তা, আশার আলো, এটা ১৩ জুন ২০২৫ সালে প্রথম আলোতে এই রিপোর্টটা প্রকাশিত হয়। এরপর কোনো অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না, ১২ দলীয় জোট, এটা ২৮ সেপ্টেম্বর ২০২৫ সালে প্রথম আলো রিপোর্ট। এরপর দেখা গেল যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার স্বাধীনতা, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়াই স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়বে, ১২ দলীয় জোট, ১৯ নভেম্বর ২০২৫ প্রথম আলোর রিপোর্ট। তো এইভাবে আপনার যদি এই উল্লেখ করার কারণ হলো যে শেখ হাসিনার পতনের পর ১২ দলীয় জোট ক্রমাগতভাবে বিএনপির খেদমত করে যাচ্ছিল এবং বিএনপির ভাষ্যগুলো মূলত এই ১২ দলীয় জোটও বিএনপির সঙ্গে সুর মিলিয়ে বা কিছু ক্ষেত্রে বিএনপির চেয়ে আগ বাড়িয়ে এগুলো বলতে থাকে, যা বিএনপিকে রাজনীতিতে সুবিধা এনে দেয়। তো এখন আসন না পাওয়ার কারণে বিএনপির সাথে এই ১২ দলীয় জোটের বিভেদ তৈরি হয়েছে। তো এই ১২ দলীয় জোটের একটা জোট গঠনের পটভূমি আছে, সেটি হলো যে আমরা
এর আগেই জানি যে সেই 1999 সালে হাসিনার প্রথম মেয়াদে 4 দলীয় একটা জোট গঠিত হয়েছিল, জামাতে ইসলামী, বিএনপি এবং আরও কয়েকটি ইসলামিক দল এবং জাতীয় পার্টির নাজিউর রহমান মঞ্জুর এক অংশ। প্রথমে এটা এরশাদের অংশ ছিল, তারপরে এরশাদ থেকে রওশন এরশাদ, তারপর সেই জাতীয় পার্টিটা ভেঙে নাজিউর রহমান মঞ্জু। তো এই 4 দলীয় জোট দেখা গেল যে হাসিনার দ্বিতীয় মেয়াদে এসে 2012-13 সাল নাগাদ এটা 18 দলীয় জোটে পরিণত হয় এবং পরবর্তীতে 2016 সাল বা 17 সাল নাগাদ এটা 20 দলীয় জোটে পরিণত হয়। তো এইটা বিএনপি এই জোটটা 2020 সালের 9 ডিসেম্বর এই 20 দলটা বিলুপ্ত করে এবং এটা মূলত সেই জামাতে ইসলামীকে এই জোট থেকে বের করে দেওয়ার জন্য, একা যদি জামাতে ইসলামীকে বের করে দেওয়া হয় তাহলে সেটা বিএনপির কৌশলগত একটা অসুবিধা হতো, মানুষের সামনে অনেক কিছু বলতে পারতো না। সেজন্য কৌশলে বিএনপি জামাতকে বাদ দেওয়ার উসিলায় পুরো 20 দলীয় জোটটা ভেঙে দেয়। এরপর এই মুখ রক্ষার স্বার্থে কয়েকদিন পর 22 ডিসেম্বর 2020 সালের এই বিএনপির ইশারায় এই 12 দলীয় জোট গঠিত হয়, যেখানে আর জামাতে ইসলামী থাকে না। এটা এক ধরনের ইসলামী জাতীয়তাবাদী ঐক্য জোট, বেশ কিছু দলকে নিয়ে এটা করা হয়। তো এরপর যখন হাসিনার পতন হলো, পতনের প্রায় 1 বছরের মাথায় 2025 সালে 19 জুলাই এই 12 দলীয় জোট থেকে জাতীয় গণতান্ত্রিক পার্টি, যেটা শফিউল আলম প্রধানের জাকপা, তাকে বের করে দেওয়া হয়। ওদিকে আবার লেবার পার্টি বাংলাদেশ, এর মধ্যে কিছু ভাঙ্গন তৈরি করা হয়, সেখান থেকে ইউনাইটেড লিবারেল পার্টি নামে, ইউএলপি নামে 2025 সালের 6 আগস্ট আরেকটা দলের আবির্ভাব ঘটে। তো এই 12 দলীয় জোটে বর্তমানে যারা রয়েছে তাদের নামগুলো যদি আমরা বলি তাহলে এরকম দাঁড়াবে যে জাতীয় পার্টি কাজী জাফর আহমেদের জাতীয় পার্টি, এর নেতা মুস্তাফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় দল সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল লেবার পার্টি লায়ন ফারুক রহমান, বাংলাদেশ লেবার পার্টি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির একাংশ শাহাদাত হোসেন সেলিম, এটা কর্নেল উলির থেকে বের হয়ে গিয়েছিল, জমিয়তে ওলামা ইসলাম এর একাংশ, ইসলামী ঐক্য জোটের একাংশ, ইসলামিক পার্টি, জাস্টিস পার্টি, কল্যাণ পার্টি যেটা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম প্রতিষ্ঠা করেছিলেন তার একাংশ, এনডিপি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, এটা সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপি নেতা যার ফাঁসি হয় 1989 সালে, তিনি এই দলটা গঠন করেছিলেন। এরা হচ্ছে এই 12 দলীয় জোটের অংশ। তো এর মধ্যে শুধু আসন নিশ্চিত হয়েছে এলডিপির যেটা একাংশ, তাদের দুজনের শাহাদাত হোসেন সেলিম এবং ডক্টর রেদওয়ান আহমেদ। এছাড়া আর কাউকে কোনো আসন দেওয়া হয়নি। সম্ভাবনা রয়েছে পিরোজপুর 1 থেকে মোস্তফা জামাল হায়দার, জাতীয় পার্টি কাজী জাফর আহমেদের। তো এই কারণে কোনো আসন না পাওয়ার কারণে তারা একটা নাখোশ হয়েছে বা ক্ষিপ্ত হয়েছে আর কি। তো এদিকে যেটি দেখা যাচ্ছে যে গণতন্ত্র মঞ্চ, তারাও বিএনপির যথেষ্ট খেদমত করেছে এবং এই গণতন্ত্র মঞ্চের 6টি দল রয়েছে। তো এই 6টি দলের মধ্যে যে আছে তাদের নামগুলো হচ্ছে জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দল, এটা আসম আব্দুর রব এবং তার স্ত্রী তানিয়া রবে, স্বামী স্ত্রী মিলে এই দলটি চালান। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না আছেন, গণসংহতির জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কমরেড সাইফুল হক, রাষ্ট্রীয় সংস্কার আন্দোলন হাসনাত কায়ুম, ভাসানী অনুসারী পরিষদ। তো এই 6টা দল মিলে সেই গণতন্ত্র মঞ্চ, এরাও বিএনপির গত 15 মাসে যথেষ্ট খেদমত করেছে, কিন্তু এদের কেউই এই বিএনপি ঘোষিত 272টা সিটের মধ্যে এখনও কোনো আসন লাভ করতে পারেনি। তো এখন কথা হলো এই 12 দল এবং এই 6 দলীয় গণতন্ত্র মঞ্চের বাইরেও বিএনপিকে কিন্তু আরও বেশ কিছু আসন ছাড়তে হতে পারে। যেমন এই বাংলাদেশ জাতীয় পার্টি যেটা রয়েছে নাজিউর রহমান মঞ্জুর, তা আন্দালিব রহমান পার্থ তার ভাই, সেখানে ভোলাতে তার জন্য আসন ছাড়তে হতে পারে। গণ অধিকার পরিষদ দুরুল হক নূর, যার পটুয়াখালী 3, সেখানে তাকে আসন বিএনপি ছাড়তে হতে পারে। রাশেদ খান, তিনি ঝিনাইদহ 2 সদর এবং সদরের একাংশ এবং হরিণা কুণ্ডুনিয়া যেটা আছে সেখানে তাকে আসন ছাড়তে হতে পারে। এছাড়া এনডিএম ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট ববি হাজ্জাজ, তাকে ঢাকা 13তে ছাড়ার কথা রয়েছে। এলডিপির যেটা কর্নেল উলি আহমেদের অংশ, সেখানে ময়মনসিংহ 10 গফরগাঁ যে এলাকাটা সেখানে। এছাড়া গণফোরাম সেই 2018 সালের ঐক্যফ্রন্ট গঠনের যারা প্রার্থী ছিল সেখান থেকে বিএনপি 2 জনকে চুজ করেছে। একজন হলেন এই সাবেক আওয়ামী লীগ নেতা বা বর্তমান গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইদ, পাবনায় 1 আসনে, যেখানে মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে উনি নির্বাচন করছেন। তো সেখানে বিএনপি এই সাবেক আওয়ামী লীগ নেতাকে বেছে নিয়েছে। এটা কিন্তু অধ্যাপক আবু সাইদ বিশ্ব সাহিত্য কেন্দ্রের সেই অধ্যাপক আবু সাইদ নন, এটা ভিন্ন আওয়ামী লীগের আবু সাইদ। এছাড়া গণফোরাম সেই সুব্রত চৌধুরী,
2018 সালেও তাকে মনোনয়ন দিয়েছিল, তো তাকেও রেখেছে ঢাকার কোনো একটা জায়গা থেকে তাকে হয়তো জায়গা করে দেওয়া হবে। এখন এইভাবে এতগুলো চাপ রয়েছে। এর উপরে আরেকটা চাপ হচ্ছে যে এইসব ইসলামী ঐক্যজোট বা ইসলামিক পার্টির বেশ কয়েকজন 5-7 জন নেতাকে যদি মনোনয়ন না দেয়, তাহলে হয়তো তারা দেখা যাবে যে জামাতে ইসলামীর সাথে যে ঐক্যজোট, ইসলামিক ঐক্যজোট হচ্ছে, তখন তারা সেদিকে চলে যেতে পারে। তো এটা নিয়েও বিএনপি একটা বড় অসুবিধার মধ্যে রয়েছে। তো এখন কথা হলো যে এসব আসনগুলো যদি শরিক দলগুলোকে বিএনপি না দেয়, তাহলে কি প্রতিক্রিয়া হতে পারে? তো এটার একটা বড় প্রতিক্রিয়া হতে পারে এবং এই 12 দলীয় জোট তারা বিএনপির কঠোর সমালোচনা শুরু করে দিবে। এবং যেমন ইতিমধ্যেই লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, তিনি বেশ ক্ষুব্ধ হয়েছেন এবং এই বিষয়ে তারা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, নানান বিবৃতিও দিয়েছে। দৈনিক আমার দেশ 5 ডিসেম্বর তাদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি ছাপিয়েছে। তো সেখানে আমার দেশ শিরোনাম করেছে যে বিএনপির সঙ্গে 20 বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা লেবার পার্টির। রিপোর্টে, ওই আমার দেশের রিপোর্টে যে বিস্তারিত লেখা হয় সেটা এরকম যে বিএনপির সঙ্গে 20 বছর সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে লেবার পার্টি। 2006 সাল থেকে বিগত 2 দশক ধরে বিএনপির ঘনিষ্ঠ শরিক হিসাবে সমমনা দল 18 দলীয় জোট এবং পরবর্তীতে 20 দলীয় জোট যুগপৎভাবে দায়িত্বশীল, ত্যাগী ও আদর্শিক ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ লেবার পার্টি। ডাক্তার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে লেবার পার্টি রাজপথের যুগপৎ আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম এবং ফ্যাসিবাদ বিরোধী প্রতীকী কর্মসূচিতে বিএনপির পাশে সক্রিয়ভাবে অবস্থান নিয়েছে। সেই পথচলার আনুষ্ঠানিকভাবে ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি। শুক্রবার মানে 5 ডিসেম্বর বেলা 2টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সভা পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। লেবার পার্টি মনে করে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ডাকা হরতালে ডাক্তার ইরানের গ্রেফতার, যুবলীগের সন্ত্রাসী হামলার শিকার হওয়া, অসংখ্য মিথ্যা মামলা ও 5 বার কারাবরণ, জুলাই গণঅভ্যুত্থানে 2 জন কর্মীর শাহাদাত বরণ, সারা দেশে অসংখ্য নেতাকর্মীর উপর হামলা, মামলা, গ্রেফতার, নির্যাতন, নিপীড়ন সবই প্রমাণ করে লেবার পার্টি ছিল বিএনপির সবচেয়ে নিবেদিত, বিশ্বস্ত ও ত্যাগী শরিক দল। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক ভ্রাতৃত্ব, যৌথ সংগ্রাম ও মিত্রতার সম্পর্ককে অবজ্ঞা করে শরিক দলের সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সমমনা দলগুলোকে মাইনাস করে এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, যা রীতিমতো প্রতারণামূলক, অমর্যাদাকর ও বেইমানিপূর্ণ আচরণ। নেতৃবৃন্দ মনে করেন আন্দোলন, নির্বাচন, সরকার গঠন একসাথে করার প্রকাশ্যে প্রতিশ্রুতি ভঙ্গ করে তারেক রহমান চিহ্নিত চাঁদাবাজ, হত্যা মামলার আসামি, দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী ও বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দিয়েছেন। মানে সরাসরি তারেক রহমানকে অভিযুক্ত করছে। আমরা শুনেছি বিএনপি টাকার বিনিময়ে অযোগ্য, ফ্যাসিবাদী শক্তির দোসর এবং অনৈতিক ব্যক্তিদের মনোনয়ন দিয়ে হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হয়েছে। এমন কর্মকাণ্ড বিএনপির নৈতিক নেতৃত্বকে সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করেছে এবং তাদের রাজনৈতিক চরিত্রকে আরও দুর্বল করেছে। নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার চরম সংকটকালে যখন তার সবচেয়ে বেশি দৃঢ় রাজনৈতিক ঐক্য ও বন্ধুত্বের প্রয়োজন ছিল, ঠিক সেই সময় বিএনপির মিত্রদের সঙ্গে এমন আচরণ কেউই প্রত্যাশা করেনি। এ আচরণ রাজনৈতিক অমর্যাদা ও অকৃতজ্ঞতার এক বেদনাদায়ক নজির হয়ে থাকবে। ইতিপূর্বেও আওয়ামী লীগ যখন জোট সুসংহত করেছে, বিএনপি তখন দীর্ঘদিনের মিত্র জামাতে ইসলামীকে মাইনাস করতে 20 দলীয় জোটকে ভেঙে দিয়েছে। লেবার পার্টির নির্বাহী কমিটি মনে করে শরিকদের প্রতি অবজ্ঞা, অদূরদর্শী সিদ্ধান্ত, নীতিহীন মনোনয়ন প্রক্রিয়া এবং বেইমানিপূর্ণ আচরণের মধ্য দিয়ে বিএনপি নিজেকে বন্ধুহীন, বিশ্বাসভঙ্গ ও নেতৃত্বহীন দলে পরিণত করেছে। এমন কর্মকাণ্ডে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব উন্মোচিত হয়েছে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক শক্তি তাদের উপর আস্থা রাখতে পারবে না। এ দায় সম্পূর্ণ বিএনপি। বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির আজকের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আজ থেকে বাংলাদেশ লেবার পার্টি বিএনপির সঙ্গে সকল সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, জোটগত সহযোগিতা ও ভবিষ্যৎ সমন্বিত কর্মসূচি থেকে সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করল। লেবার পার্টি জনগণের অধিকার, রাষ্ট্র সংস্কার, শোষণ, বৈষম্যহীন সমাজ ও জনকল্যাণ, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সংগ্রাম দলীয় আদর্শ ও সাংগঠনিকভাবে জনগণের শক্তিতে এগিয়ে নিয়ে যাবে।
তো এটা একটা খুব কড়া প্রতিক্রিয়া এই লেবার পার্টির পক্ষ থেকে, ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানের পক্ষ থেকে তিনি এই প্রতিক্রিয়া জানিয়েছেন এবং আরও বিভিন্ন দল সামনের দিনগুলোতে হয়তো বিএনপির বিরুদ্ধে আসন না পাওয়ার কারণে এই প্রতিক্রিয়াগুলো জানাবেন। তো এইদিকে দৈনিক প্রথম আলো 4 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় এই নাগরিক ঐক্যের যিনি সভাপতি মাহমুদুর রহমান মান্নার একটা বক্তব্য নিয়ে রিপোর্ট প্রকাশ করে। তো ওই বক্তব্যে ওই রিপোর্টে প্রথম আলোর ওই রিপোর্টে মাহমুদুর রহমান বিএনপির সঙ্গে জোট গঠন প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমানের বক্তব্য তুলে ধরে প্রথম আলো। তো সেখানে জনাব মান্না বলেন, বিএনপি আমাদের সঙ্গে বসেনি, তারা তাদের মতো করে প্রার্থী ঘোষণা করেছে, এটা নিয়ে অনেক ঝামেলা চলছে। তো এদিকে 5 ডিসেম্বর বেশ কয়েকটি জাতীয় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করা হয় যে এই মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে 38 কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের নোটিশ দেওয়া হয়েছে এবং তার বিএনপির মনোনয়নটা অনিশ্চিত। তো সেই সব রিপোর্টে বলা হয় যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গুলা শাখা আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের নামে খেলাপি 38,04,76,000 টাকা পরিশোধে কল ব্যাক নোটিশ জারি করেছে। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং তার অংশীদার জুলাই গণহত্যার 9 মামলার পলাতক আসামি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ABM নাজমুল কাদির শাহজাহান চৌধুরীকে চূড়ান্ত সতর্কবার্তা প্রদান করা হয়। ইসলামী ব্যাংক জানিয়েছে 2025 সালের 18 ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে তারা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে। তো এইভাবে পত্রিকাগুলো ইসলামী ব্যাংককে উদ্ধৃত করে সারা দেশে একটা রিপোর্ট প্রকাশ করে। তো বোঝাই যাচ্ছে যে মাহমুদুর রহমান মান্না তিনিও যথেষ্ট বিপদে রয়েছেন। তো এখন প্রশ্ন হলো যে বিএনপি এসব শরিক দলগুলোর বা শরিক দলের নেতাদের সেই ক্ষোভ বা সমালোচনাটা মেটাবে কীভাবে? এটা দুটো উপায়ে বিএনপি মেটাতে পারে। যে প্রথমত হচ্ছে রেজা কিবরিয়ার মতো বিএনপিতেও সেই হবিগঞ্জে 1 আসনে তো বিএনপিতে যোগদান করানো। আর এবারের যে আরপিওটা, যেটা সংশোধিত আরপিও যেটা নির্বাচন কমিশন গ্রহণ করেছে, সেটি হচ্ছে জোটবদ্ধভাবে কেউ নির্বাচন করতে চাইলেও তাকে নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। তার মানে কি বিএনপির নেতৃত্বে কেউ জোটে অংশ নিতে চাইলে তাকে সেই দলের যে প্রতীকটা রয়েছে সেই প্রতীক নিয়ে তাকে নির্বাচন করতে হবে। এক্ষেত্রে বিএনপি বলতে পারে যে তোমাদের প্রতীক যেহেতু অচেনা, তাহলে এই অচেনা প্রতীকটা তোমরা বাদ দিয়ে বিএনপিতে জয়েন করো এবং ধানের শীষ নিয়ে নির্বাচন করো। তো এটা বিএনপি বলতে পারে, যেটা রেজা কিবরিয়ার ক্ষেত্রে ঘটেছে। আর বিএনপি আরও একটা কাজ করতে পারে, তাদেরকে আশ্বস্ত করতে পারে যে বিএনপি যখন সরকারে যাবে তোমাদেরকে হয়তো মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বা রাষ্ট্রের বিভিন্ন পদে ব্যাংক, বিমা এবং রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠানে যেভাবে নিয়োগ দেওয়া হয় সেটা দিতে পারে, অথবা ব্যবসা বাণিজ্য প্রদানের একটা প্রলোভন দেখাতে পারে। তো দেখা যাক, তো নির্বাচন যত আরও সামনে আসবে ততই এই জোট গঠনের বিষয়গুলো আরও পরিষ্কার হবে, কে সঙ্গে থাকবে কে থাকবে না। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।